আসসালামু আলাইকুম। চিত্রচিরে চৈত্র মাস লিখেছেন মোমো সাহা। সুখ পালনের আধার রাত্রির গভীরতায় যখন সবাই ঘুমে মগ্ন, নুরুল সওদাগর তখন নিজের মেয়ের কেবিনে দাঁড়িয়ে আছেন। চোখ মুখ তার কাট কাট, শক্ত। সারাদিন কেস নিয়ে ছোটাছুটি করে এইমাত্রই হসপিটালে এসেছেন তিনি। চিত্রা তখন আধো ঘুম আধো জাগানো নেই। বাবাকে কেবিনের দরজায় দেখতেই আধো ঘুম কেটে গেল তার। মুনিয়া বেগম নিজের স্বামীকে দেখে ততটাও অবাক হলেন না, বরং স্বাভাবিক কণ্ঠে বললেন, এখানে যে, এটা তো চেরির রুম না, এটা চিত্রার রুম। খোঁচা মারার জন্যই যে কথাটি বলা, সেটা বুঝতে বাকি রইল না নুরুল সওদাগরের। কিন্তু তিনি স্ত্রীর কথার জবাব দিলেন না, বরং চিত্রার দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বললেন, মাহিনের মৃত্যুর আগে শেষ কলটা তোমার ফোন থেকে করা হয়েছিল চিত্রা? রাত গভীর থেকে গভীর হলো, সাথে অনুভূতিতে ঝিমিয়ে থাকা অঘোষিত যুদ্ধটা নিবিড়ভাবে চলতেই থাকলো। ঘড়ির কাঁটায় তখন সময় 1টা 47। চিত্রার কেবিনের ভেতর চিত্রা সহ আরো দুটো মানুষও নিস্তব্ধ হয়ে আছেন। নুরুল সওদাগরের কথা থামতেই বাহারের হুট করে আগমনে কথার স্রোত একটু ভিন্ন দিকে গেলেও অতঃপর তা আবার আগের জায়গাতেই এসে খুঁটি বাঁধল। মুনিয়া বেগম স্বামীর দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন কিয়ৎক্ষণ। অতঃপর খুব ধীরে ছোট কণ্ঠে বললেন, কি বলছো? বুঝে শুনে বলছো তো? নুরুল সওদাগরের চোখ মুখ তখনও কঠিন। কর্কশ কণ্ঠে জবাব দিলেন, প্রমাণ কথা বলছে, আমি না। মুনিয়া হতাশার শ্বাস ফেললেন। হতভম্ব চোখে তাকিয়ে থাকা চিত্রার দিকে একবার দৃষ্টি নিবদ্ধ করে ক্ষীণ স্বরে স্বামীর উদ্দেশ্যে বললেন, চিত্রার জন্য এটা কি কোনো বিপদ ডেকে আনবে? প্রমাণ যেহেতু চিত্রার বিরুদ্ধে, তাই যে কোনো পদক্ষেপই নিতে হতে পারে আমাদের। আপনার অযৌক্তিক প্রমাণকে একটু দূরে ছুঁড়ে ফেলে যদি মস্তিষ্ক দিয়ে ভাবেন, খুশি হব। অন্তত এতটুকু তো বুঝবো যে আপনারও ব্রেন নামক কোনো বস্তু আছে, যেটা যুক্তিও বোঝে। বাহার ভাইয়ের কথায় তুমুল তাচ্ছিল্যের সুর, অথচ নুরুল সওদাগরের তাতে যেন কিছু যায় আসেনি। তিনি স্বাভাবিকভাবেই বললেন, আইন প্রমাণ চেনে, আর আপনি চেনেন মিথ্যা অহংকারে। কিসের আইন শেখাচ্ছেন আমাদের? আপনার আইন কি এতই যুক্তি ছাড়া চলাচল করে? একটা মেয়ে যে রাতে অপারেশন থিয়েটারে মৃত্যুর সাথে লড়াই করেছে, সে মেয়ে কিভাবে আরেকজনকে খুন করার আগে পিছে বা কোনো কিছুতে ছিল? বাহার ভাইয়ের প্রতিটি কথা যুক্তিসঙ্গত, কিন্তু নুরুল সওদাগরও দমে যাওয়ার পাত্র নন। তিনি ইনিয়ে বিনিয়ে আরো কিছু বলার চেষ্টা করতেই থামিয়ে দিলেন মুনিয়া বেগম। মহিলাটা কেমন গম্ভীর স্বরে বলে উঠলেন, বড় আইনের কথা বলছো যে? অন্যদের বেলায় তোমার এত আইনের নিয়ম, নিজের বেলা আইন তোমার অন্ধ বুঝি? এ কেমন আইন? এবার আর কোনো কথা বলার সুযোগ পেলেন না নুরুল সওদাগর, বরং নিজের স্ত্রীর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলেন। এতগুলো বছর পর তার স্ত্রী যে তার দুর্বল জায়গায় হাত দেবেন, এটা যেন ধারণার বাইরেই ছিল। অবশ্য কথায় আছে না, দেয়ালে পিঠ থেকে গেলে বিড়ালও সিংহ হয়ে ওঠে। আর মুনিয়া বেগম তো বুদ্ধিমতী। চিত্রা নিজের মা বাবার কথা নীরব থেকে শুনে গেল। এক্ষেত্রেই যেন তার তুমুল নীরবতা। বাবার সামনে তার অনেক কিছু বলার থাকলেও বলা হয়ে ওঠে না। কেন এত সংশয়? দ্বিধা তা জানা নেই চিত্রার। সে কেবল এতটুকুই জানে, বাবা মানেই ধারালো তীর, যা খণ্ডবিখণ্ড করে দেয় অষ্টাদশীর হৃদয়। নুরুল সওদাগর চোখ লুকিয়ে বাঁচার জন্য হুট করে কেবিনের বাইরে চলে গেলেন। তা দেখে মুনিয়া বেগম বাঁকা হাসলেন। যখন কোনো মানুষ নিজের অতীত ভুলে যায় অতিরিক্ত উড়বার জন্য, তখন তার ডানায় অতীতের প্রলেপ লাগিয়ে দিতে হয় নিজ দায়িত্বে। কিছু মানুষকে অতীত ভুলতে দেওয়া উচিত নয়। বাবা যেতেই হাত ছেড়ে বাঁচল চিত্রা। কেমন জীবাণু কণ্ঠে বলল, আম্মু, আব্বু এমন করে কেন আমার সাথে? আমার দোষ কোথায়? দোষটা আসলে তোমার না, দোষটা হলো গিয়ে আমার। আমি তোমার বাবার স্ত্রী হতে পেরেছি, তবে প্রেমিকা না। তাই হয়তো শুধু স্ত্রীর কন্যাকে সে গ্রহণ করতে পারেনি। মায়ের কথায় ভ্রু কুঁচকালো চিত্রা। কথাটা যে তার বোধগম্য হয়নি, সেটা স্ফুর্ত হলো তার মুখমণ্ডলে। তবে বাহার ভাই বোধ হয় আজ করলেন কিছুটা। তাই তো তিনি গম্ভীর কণ্ঠে বললেন, আপনার কথাই না হয় মানলাম আন্টি, স্ত্রীর সন্তান বলে চিত্রাকে আজ মানতে পারছেন না চিত্রার বাবা। তবে তুহিনের ক্ষেত্রে তো মেনে নেওয়ার ব্যাপারটা ভীষণ স্বাভাবিক। তখন স্ত্রী প্রেমিকার ভেদাভেদ হাওয়ায় মিলিয়ে যায় কেন? এখানে অবশ্য ছেলেমেয়ের বিভেদের কথাও আমি বলবো না, কারণ মেয়ে অপছন্দ হলে চেরি আর অহির নিয়মের ক্ষেত্রেও একই হতো। হিসাবটা কেমন গুলমেলে না আন্টি? বাহার ভীষণ চতুর ছেলে। তার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিঞ্চিত হিমশিম খেলেন মুনিয়া বেগম। কথা কাটানোর জন্য তিনি কেবিন ছেড়ে চেরিকে দেখার অজুহাতে বেরিয়ে গেলেন। তা দেখে হাসলেন বাহার ভাই। তিনি যে জানতেন এমন কিছুই হবে।
কেবিন খালি হতেই বাহার ভাই এসে চিত্রার সামনে দাঁড়ালেন। চিত্রারও ততক্ষণে দৃষ্টি গেল বাহার ভাইয়ের উপর। বাহার ভাইয়ের শরীরে ডালিয়া রঙের টি শার্ট, যেটার বাহুর দিক দিয়ে ঘামে ভিজে আছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, উচ্চতা অনেক হলেও সুঠামদেহী বলা যায় না তাকে, বেশ চিমসাম গড়নের। গায়ের রংটাও তো আর তত ফর্সা নয়, একদম সাধারণ একজন পুরুষ। অথচ কতটা চুম্বকের মতন আকর্ষণ শক্তি লোকটার ভিতরে। বাহার ভাই গলা পরিষ্কার করার মতন শব্দ করলেন, অতঃপর বললেন, নারী তুমি হও যদি দাস, উপহাস হবে তোমার ভাগ্যের নির্মম পরিহাস। হুট করে বলা এই দুই লাইনের তাৎপর্যটুকু বোধগম্য হলো না চিত্রার। সে ভীষণ অবাক হলো। অবাক মিশ্রিত কণ্ঠেই বলল, এটা কি ছিল? ধরতে পারো সাবধানী বাণী, যা তোমার জন্য ছিল। নিজের বাবাকে দেখে তুমি যখন মুখ চুপসে চুপ করে থাকো, দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর ব্যক্তি আমার কাছে তখন তোমাকে লাগে। তোমার প্রতি বিরক্ত হয়ে আমি কত রকমের টেকুর তুলি, তুমি এত বিরক্তিকর কেন? বাহার ভাইয়ের চোখ মুখ ভাঁজ করা কথার ধরনে তেতে উঠল অষ্টাদশীর হৃদয়। অযাচিত আন্দোলন ঘোষণা করলো হৃদয় তোলপাড় করে। সে অসহ্য রকমের রাগ ঝেড়ে বলল, আমি বিরক্তিকর? আমি? আপনি তো জলজ্যান্ত বিরক্তির কারখানা, আবার আসছে আমাকে বলতে। ভূতের মুখে রাম নাম। অথচ এই বিরক্তির কারখানাকে হৃদয়ের মধ্যে পুষে রেখে প্রতিনিয়ত কতই না আনন্দ উৎসব করছে মেয়ে। চিত্রার কথা থেমে গেল। আকাশচুম্বী রাগ হুড়ুট করে হাওয়ায় মিলিয়ে গেল। লোকটা উচিত সময়ে এত উচিত কথা বলেন কিভাবে? অথচ চিত্রা ঝগড়ার সময় সঠিক কথাটা ভুলে যাওয়ার কারণে মাঝে মাঝেই ঝগড়ায় হেরে গিয়ে কেঁদে ফেলে। চুপ থাকলে তোমাকে খারাপ লাগে না মেয়ে, তবে তোমার বাবার সামনে চুপ করে থাকাটা ভীষণ বাজে স্বভাব। বাবা মাকে অবশ্যই সম্মান করা উচিত, তবে যে মানুষ তোমাকে উঠতে বসতে অসম্মান করে, বুকের মাঝে আস্ত একটা রগরগে ঘা তৈরি করে দিচ্ছে, তার সামনে চুপ করে থাকাটা নেহাতি পরাধীনতা। অথচ তোমার এখন মুক্ত হয়ে উড়ার সময়। বাবাকে চিত্রা ভীষণ বেশি ভালোবাসে, তাই হয়তো চেয়েও বাবার সামনে সে কঠিন কিছু বলতে পারে না। অথচ বাবা কত নির্দ্বিধায় না চিত্রাকে ক্ষতবিক্ষত করে ফেলে। বাহার ভাই তো ভুল বলেননি, বাবার কথা মনে পড়লেই আকাশ পাতাল আদার করে চিত্রার মন খারাপ হয়। তাই কথা ঘুরানোর জন্য চিত্রা বলল, আচ্ছা বাহার ভাই, আপনার সিগারেট খাওয়ার অভ্যাস ছাড়বেন কবে? যেদিন আর ভেতর পুড়বে না, সেদিন আর বাইরেও পুরাবো না। আপনারও তাহলে ভেতর পড়ে? কেন মেয়ে, আমি কি মানুষ না? পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরই পড়ে, কেউ প্রকাশ করে আর কেউ গোপন রাখে। বাহার ভাই, আপনি এত জটিল কেন? তুমি আমায় জটিলভাবে গ্রহণ করেছো বলে। জানেন বাহার ভাই, আপনি আমার কাছে ক্যাকটাস ফুলের মতন, আর তুমি আমার কাছে অলকানন্দা কিংবা সন্ধ্যার রঙনা। ইস, লোকটা যেন উত্তর তৈরি করে এসেছেন। এত বিব্রতিকর কথা বলেও লোকটাকে বিব্রত বোধ করাতে না পেরে হতাশার নিঃশ্বাস ফেলল চিত্রা। হুট করেই তার মাথায় খেলে গেল দুষ্ট বুদ্ধি। কিটকিটে হেসে বলল, আপনি কি জানেন অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে? ফুল প্রিয় অষ্টাদশীর কাটার প্রতি এত যোগ বড়ই আশ্চর্যের। তুমি কি জানো মেয়ে, চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা, হৃদয়ের চোরাপথে তুমি হারিয়ে যাবে, তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিষিদ্ধ জিনিসে আসক্তি কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার ভাই পকেটে দুহাত গুজে বের হতে নিলেই চিত্রা আনমনেই বলে উঠল, আপনি আমার হুট করে বুকের বাঁ পাশের ব্যথা বাহার ভাই, আপনি আমার মন কেমনের রূপ, আপনি আমার বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি, আপনি আমার শখের বাগানের ক্যাকটাস ফুল, আপনি আমার সহজ সরল অঙ্কেসারের দেওয়া লাল কালিতে ফুলে ওঠা কিঞ্চিত ভুল। আপনি খুব খারাপের বই প্রকাশ, কিন্তু আপনি কেবল আমারই। বাহার ভাই যেতে নিয়েও ফিরে তাকালেন, হাসলেন না, মুখ গম্ভীর করলেন না, কেবল ধীর কণ্ঠে বললেন, আমি তোমার চায়ের কাপের নীল রাঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শোনো মেয়ে রঙনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক নয়। ভাদ্র মাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় মাস। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখলো নিজের শখের বাড়িতে। রোগা সোগা চোখ মুখ, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাইরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে।
চেরির কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটার উৎসবমুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল, কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাকে হা হয়ে রইল। চিত্রার রঙ্গনা, মৌসন্দা, পিচ ফুল সহ আর অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে কেউ এই কাজটা করেছে। সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ণ, সাথে বিষণ্ণ অষ্টাদশীর হৃদয়। দুপুর হতে এ অবধি সে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখ মুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কমল একটি অংশ হলো তার শখের বাগান, অথচ কেবল আজ না, প্রায় এ নিয়ে দুবার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এই কাজটা করে এটা বোধগম্য না কারোরই। কেবল চোখ মেলে দেখতে হয় শখের বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এরকম ঘটনা ঘটলো তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে, দিনরাত বর্ষণ ধারা আপন গতিতে জ্বলে যায়। এমনই টানা দুদিন বৃষ্টির পর ক্ষান্ত হলো প্রকৃতি। বাহার ভাই তখন ট্যুরে গিয়েছেন, চিত্রারও শরীরে জ্বর, তাই আর বাগানে যত্ন নেওয়া হয়নি। অথচ দুদিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিত্রার শরীরে জ্বর কমতেই চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য, কিন্তু ছাদে উঠে সে হতভম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ। সেদিন চিত্রা পাগলের মতন কেঁদেছিল। সবাই বলেছে জ্বরের কারণে হয়তো টবগুলো পরে ভেঙে গিয়েছে, অথচ চিত্রা বিশ্বাস করেনি, মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ফেটে যেত, কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙতো না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলে তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতঃপর একটানা দুদিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে। আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা। ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রু ততক্ষণে বোধ হয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল, গভীরভাবে বোঝার চেষ্টা করলো কে এসেছে। তন্মধ্যেই ওহির ডাক ভেসে এলো, চিত্রা দরজা খুলতো। দেখি দরজা খুল। ওহি হসপিটালেই ছিল সারাদিন, হয়তো এখন এসেছে। বাড়ির পরিস্থিতিও ততটা ভালো না, ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদৌ মানানসই। চিত্রা জানে এই কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝে বাইরে থেকে ওহির আবার ডাক ভেসে এলো, চিত্রা খোল না দরজাটা। চিত্রা সারাদিনের অনশন ভাঙল, ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে। ধীরগতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হলো ওহি আপার নিষ্পাপ সাদাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো। একে একে চিত্রার মা, বড় চাচি ছুটে এলেন, হুড়মুড় করে ঢুকে পড়লেন চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখে মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন, খুব দৃঢ় থেকে ধীর কণ্ঠে বললেন, কেঁদেছিস কেন বোকা মেয়ে? তোর জন্য তোর তুহিন ভাইজান না হয় আবারও চারাগাছ এনে দেবে, এমন কারণে কাঁদতে হয় নাকি? মায়ের আদুরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো, চোখ মুখ আদার হয়ে এলো তার। এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দেবে। ওহি হয়তো বোঝাতে পারলো চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, কাঁদিস না দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রার কাঁদো কাঁদো চোখমুখে ভর করলো বিস্ময়। ওহি আপা তার জন্য কিছু এনেছে, অথচ ওহি আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা যায়নি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, ওহি আপা মিনিট দুয়ের মাঝেই 4টা ফুলের টব নিয়ে হাজির হলো। 2টো টব দোয়েলের হাতে আর 2টো তার নিজের হাতে। চিত্রা ফেল করে কেবল তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তারও মতিভ্রম হচ্ছে? না হলে ওহি আপার মতন মানুষ কিনা ফুলের টব এনেছে নিজে যেচে, তাও আবার চিত্রার জন্য। কেবল চিত্রা নয়, অবাক হলো উপস্থিত সবাই। ওহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায়, অথচ আজ সেই মেয়ে বনের অশ্রু মুছতে ফুলের টব এনেছে। ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। ওহি সবার হতভম্ব মুখের দিকে একবার চাইল। মেজো চাচি, বড় চাচি সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল ওহি। সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে বড় আপা দুপুরে কল দিয়ে বলেছিল চিটার গাছগুলো নাকি ভেঙে গেছে, তাই ও নাকি দরজা আটকে বসে আছে, কান্নাকাটি করছে। সেজন্য কয়েকটা চারা গাছ
নার্সারি থেকে কিনে আনলাম। বাড়ির পরিস্থিতি এমনকি চিত্রার পরিস্থিতিও তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে, তাই নিয়ে এলাম। সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই ওহি আপাকে পছন্দ করে বেশি। ওহি আপার ধীরতা সম্পন্ন চালচলনটাই চিত্রার পছন্দের কারণ, কিন্তু ওহি আপা গভীর মুখ বলে তাদের ভাব এতটা জমেনি কখনোই। অথচ সেই ওহি আপাই আজ চিত্রার খুশির কথা ভাবছে। এতটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো ওহির দিকে, খুব শক্ত করে জড়িয়ে ধরলো তার ওহি আপার ছোটখাটো শরীরটা। যদিও বা হাতটায় টান পড়তেই কেমন চিনচিনে ব্যথা করে উঠল, কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করলো না চিত্রা। সব ব্যথা ছাপিয়েই যেন আজ ওহি আপার আগমন ঘটেছে। চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসলো। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল। কেমন সতেজতায় ভরে গেল চারপাশ।